প্রফেসর ইউনূস সরকার তার জামানায় ইনডেমনিটি দিয়ে গেছেন, অর্থাৎ জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশ হত্যাকাণ্ড সহ বিভিন্ন হত্যাকাণ্ড যেটা হয়েছে, আন্দোলনকারীরা যে সকল ঘটনার জন্য আসামি হতে পারে সেই ব্যাপারে ইনডেমনিটি তারা দিয়ে গেছেন। অর্থাৎ কোনো ধরনের কোনো মামলা আন্দোলনকারীদের বিরুদ্ধে করা যাবে না, কোথাও কোনো অভিযোগ করা যাবে না। এই ব্যাপারগুলো মানে আদালতেও প্রশ্ন তোলা যাবে না এই ইনডেমনিটি নিয়ে, এরকম আদেশ দিয়ে গেছেন। এরপরে তাদের সরকার গেল, বিএনপি সরকার আসার পরে প্রথম দিকে মনে হলো যে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে তারা তদন্তে নামছে, কিন্তু এই খবরটা যখন প্রচার হয়ে গেল তখন এই ঘটনায় যারা আসামি হতে পারে, যারা ফেঁসে যেতে পারে, তাদের পক্ষ থেকে জোরালো আপত্তি যখন চতুর্দিক থেকে উঠল, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর ইউটার্ন আমরা দেখলাম। তিনি বললেন যে পুলিশ হত্যার ব্যাপারে কোনো মামলার সুযোগ নেই। কিন্তু হঠাৎ করেই আজকে কি হলো যে ৪২ জনকে আসামি করে পুলিশ হত্যাকাণ্ডের জন্য মামলার আবেদন করা হলো। এই আবেদনটা কেন করলেন? এরপরে কি হলো? তারপরে কি হবে? যিনি মামলা করলেন তিনি কি নিজের অজান্তেই নিজের জীবনটাকে অনিরাপদ করে ফেললেন? চলুন এই মানে কি বলবো, যে শব্দটাকে খুবই জনপ্রিয় করে গেছেন প্রফেসর ইউনূস, মেটিকুলাস, এই মেটিকুলাস ব্যাপার স্যাপারগুলো কি ঘটছে? পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে কি সত্যিই মামলা হয়ে গেল এবং সেই মামলায় ৪২ জন যাদের নামের তালিকাও প্রকাশিত হয়ে গেল গণমাধ্যমে, তারা কি বিপদে পড়তে যাচ্ছেন? কি হচ্ছে ভেতরে ভেতরে আদতে, সেগুলো একটু চলুন জেনে দেখি এই ভিডিওতে। গণমাধ্যম কি বলছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে আদালতে, কিন্তু এখানে অনেক কিন্তু রয়েছে। সেখানে ৪২ জনকে আসামি করে আবেদন করা হয়েছে, ৪২ জনের নাম প্রকাশ করা হয়েছে এবং ১ নম্বরে যার নাম রয়েছে সাবেক উপদেষ্টা এবং বেশ বিতর্কের জন্ম দেয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার নাম এসেছে। কিন্তু তার সঙ্গে জুলাই অভ্যুত্থানে শীর্ষ নেতৃত্বে যারা ছিলেন, এই যে নাহিদ, হাসনাত, সার্জিস, তাদের নাম নেই। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম যখন থাকলো তখন তার সঙ্গে কার কার নাম যুক্ত হলো, কিংবা আদালতে যখন এই আবেদনটা করা হলো তখন আদালতের ভাষ্য কি বলছে গণমাধ্যম, চলুন একটু জেনে দেখি। গণমাধ্যম চ্যানেল 24 এই চাঞ্চল্যকর খবরটা দিচ্ছে, রাতে এই খবরটা নিশ্চিত করেছে তারা। তাদের ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে আসিফ মাহমুদ সহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করে মামলার আবেদন করা হয়েছে। এখানে কিন্তু রয়েছে, কিন্তুটা কি? কিন্তুটা ফটোকার্ডে ওই শিরোনাম দিলেও চ্যানেল 24 মূল নিউজে শিরোনামটা একটু ঘুরিয়ে দিয়েছে। মূল নিউজে তারা শিরোনামটা করেছে আসিফ মাহমুদ সহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত। অর্থাৎ ফটোকার্ডে চমক সৃষ্টি করে ভেতরের নিউজে মূল তথ্যটা দিচ্ছে যে এই আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত এটা দেখে পড়ে এই আবেদন গ্রহণ করেননি। গ্রহণ করার কথাও নয়, যদি সরকারের সম্মতি না থাকে তাহলে আদালত এই মামলা গ্রহণ করবে না। আমরা দেখেছি প্রফেসর ইউনূস সরকার ইনডেমনিটি দিয়ে গেছেন, এই ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে এই ব্যাপারে কোনো মামলার সুযোগ নেই। আবার স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মন্তব্যকে কেন্দ্র করে একটা ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ঘুরছে। আমি জানি না, আমি যেহেতু নিশ্চিত নই সেই বক্তব্যটা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কিনা। সেই ফটোকার্ডে দেখছি লেখা এরকম যে পুলিশ মানে আন্দোলনকারীদের বিরুদ্ধে যদি পুলিশ হত্যার মামলা করা যায় তাহলে কি ৭১ সালে রাজাকারদের হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করা যাবে? এই ধরনের বক্তব্যের একটা ফটোকার্ড ঘুরে বেড়াচ্ছে। যদিও আমি বিশ্বাস করি যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই ধরনের বক্তব্য দেওয়ার কথা নয়, কারণ মুক্তিযুদ্ধের সাথে জুলাইকে তুলনা করার কথা নয় বিএনপির শীর্ষ নেতৃত্বের। যাই হোক, এই ইন্টারেস্টিং খবরটাতে কি বলছে আর চলুন একটু জেনে দেখব।
ইন্টারেস্টিং এই খবরটাতে ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেননি চিফ মেট্রোপলিটন পুলিশ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত পুলিশ হত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগপত্র সেই আদালতে দাখিল করলে সেটা আদালত গ্রহণ করেননি। এতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করা হয়েছে। মোট ৪২ জনের নাম দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সব শুনে পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি। মামলার বাদী জালাল হোসেন, মৌলভীবাজারে বাড়ি। আমি বিস্তারিত দিতে চাচ্ছি না, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা নিউজ। এই নিউজ এমন হতেই পারে যে এই মানে অতি উৎসাহী যে বাদী, সেই বাদীর মানে নিরাপত্তা পর্যন্ত বিঘ্নিত হতে পারে। আমি বুঝতে পারলাম না যে এত অতি উৎসাহী হওয়ার কারণ কি, যেখানে প্রফেসর ইউনূস সরকার ইন্ডেমনিটি দিয়ে গেছেন, যেখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই ব্যাপারে তদন্ত করারই কোনো সুযোগ নেই, সেখানে তিনি তো জানেন যে এই মামলা কোথাও গ্রহণযোগ্য হবে না। তাহলে তিনি কেন গেলেন? তিনি কি মিডিয়ায় ফোকাস হতে চাচ্ছেন? তিনি কি আলোচনায় আসতে চাচ্ছেন? আমি বুঝতে পারছি না। নাকি এটা করার মাধ্যমে আদালত এটা রিফিউজ করবে, এই তথ্যটা গণমাধ্যমে প্রকাশ হবে, ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবে, সেরকম একটা প্রয়াস তার রয়েছে যে এটা খবর হোক, ইন্টারন্যাশনাল কমিউনিটি জানুক যে পুলিশ এত বিপুল সংখ্যক পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের আদালত বিচার করতে চাইছে না। ব্যাপারটা কি তাই? ইন্টারেস্টিংলি যাদের নাম দেয়া হলো, আসিফ মাহমুদের নাম ১ নম্বরে দেওয়ার পরে ২ নম্বরে যে নামটা এসেছে সেটা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, এনসিপির যে প্রথম ছাত্র সংগঠনের নাম ছিল, সেই সংগঠনের অন্যতম প্রধান নেতা আব্দুল কাদেরের নাম এসেছে। বাকের মজুমদার, যিনি এখন ছাত্রশক্তির প্রধান নেতা, তার নাম আছে ৩ নম্বরে। ৪ নম্বরে আব্দুল হান্নান মাসুদের নাম রয়েছে। এই মানে পরিচিতদের মধ্যে সর্বোচ্চ পরিচিতদের মধ্যে এই ৪ জন অন্যতম। এছাড়া আদনান আবির, জামান মৃধা, মোহাম্মদ সোহেল মিয়া, রিফাত রশিদ আরেকজন পরিচিত নাম, তার নাম রয়েছে। হাসিব আল ইসলাম, এটাও পরিচিত নাম। আবদুল্লাহ সালেহিন অয়ন, লুৎফর রহমান, আহনাফ সাঈদ খান, মোয়াজ্জেম হোসেন, ওয়াহিদুজ্জামান, তারিকুল ইসলাম, তারেক রেজা, হামজা মাহমুদ, রেজওয়ানা রিফাত, তারিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, এই নামটা আর একটা পরিচিত নাম। এনসিপির নেত্রী, নারী উইংয়ের নতুন নেত্রী হয়েছেন তিনি, নুসরাত তাবাসসুম। সাথে রয়েছে রাফিয়া, রেহেনুমা হৃদি, মুনতাহিনা মাহাজাবিন মোহনা, আনিকা তাহসিনা, উমামা ফাতেমা, তার নামও রয়েছে, এটাও পরিচিত মুখ। তাহমিদ আল মুদাসির চৌধুরী, নিশিতা জামান নিহা, মেহেদি হাসান, আবু সাইদ, শানজানা আফিফা, অদিতি, তানজিনা তামিম, হাফসা, আলিফ হোসাইন, কাউসার মিয়া, সাইফুল ইসলাম, আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, আব্দুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যিনি সম্প্রতি ছাত্রদলে যোগ দিয়েছেন, স্বর্ণা রিয়া, রাসেল আহমেদ, আসাদুল্লাহ গালিব, তৌহিদ আহমেদ আশিক, গোলাম কিবরিয়া চৌধুরী মিশু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সে, নাজমুল হাসান ঢাকা কলেজ, শাহিনুর সুমি ইডেন কলেজ, সিনথিয়া জাহিন আয়েশা বদরুন্নেসা কলেজ, এই নামগুলো দেয়া হয়েছে। এছাড়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আজকের যে কর্মসূচি সংসদের সামনে, সেই কর্মসূচি নিয়েও এই নিউজে অনেক কথা বলা হয়েছে। সেগুলো আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ব্যক্তি তার বাড়ি মৌলভীবাজার, সম্ভবত মৌলভীবাজার জেলায় বাড়ি, এই ব্যক্তি তার নাম হচ্ছে জালাল হোসেন। এই জালাল হোসেন কেন এত উৎসাহী হলেন, অতি উৎসাহী কেন হলেন?
যেখানে তার নিশ্চিত জানার কথা যে এই ধরনের মামলা আদালত কিংবা থানা গ্রহণ করবে না। সেটার পরেও তিনি এই মামলা করতে গেলেন কেন, তার পেছনে কোনো কারণ আছে কিনা, এটার পেছনে বড় কোনো পরিকল্পনা আছে কিনা আমরা কিছুই জানি না। তবে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে পুলিশ হত্যার ব্যাপারে একটা মামলা করার চেষ্টা অন্তত একজন করলেন। সেই মামলাটা টিকুক আর না টিকুক, আদালত সেই মামলা গ্রহণ করেনি, অগ্রাহ্য করেছেন এবং রিফিউজ করেছেন, সেই মামলা ঘুরিয়ে দিয়েছেন। ঘুরিয়ে যখন দিয়েছেন তখন এটা নিয়ে মানে আসামিদের চিন্তার কিছু নেই। এবং আমরা এটাও মনে করতেই পারি যে বিএনপি সরকারও এই ব্যাপারে প্রফেসর ইউনূস সরকারের পথেই হাঁটবে। যে ইন্ডেমনিটি দেয়া হয়েছে, ইন্ডেমনিটি দিয়ে আদেশ জারি করা হয়েছিল, সেগুলো হয়তো সংসদে পাশ হয়ে যাবে। কারণ এই কারণেই যে একটা আন্দোলন, এত বড় একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ব্যাপারে তাদেরকে যদি ইন্ডেমনিটি না দেয়া হয় তাহলে তাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। এত বেশি মামলা হবে তাদের বিরুদ্ধে যে শুধুমাত্র মামলার সংখ্যা গুনতেই হিমশিম খেয়ে যাবে সরকার। সেই রিস্ক সরকার নিশ্চয়ই নেবে না। তারপরেও যাদের নামে মামলা হতে পারে তারা অনেকেই সংসদে গেছেন, সেরকম একটা বিব্রতকর পরিবেশ তৈরি হোক সেটা সরকার চাইবে না। অবশ্য যদি কোনো দিন আওয়ামী লীগ ফিরে আসে তাহলে হয়তো আবারও এই মানে আওয়ামী লীগকে নিয়ে এখন যা হচ্ছে, আওয়ামী লীগ যদি কোনো দিন ফিরে আসে তখন আওয়ামী লীগ এগুলো নিয়ে আবার সেম কারবার করবে, কিংবা সেম বললে বোধহয় কম বলা হবে, হয়তো অনেক গুণ বেশি করে এই কাজগুলো করবে। তখন আরেক ঝোল আমরা দেখব যে প্রতিশোধের রাজনীতি কাকে বলে সেগুলোর চেহারা আবার দেখব। যদিও আমরা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এই প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসুক, একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতির পরিবেশ তৈরি হোক, একটা সাম্য সৌহার্দ্য একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি হোক রাজনীতিতে, যেখানে সবার মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতাটা সুস্থ প্রতিযোগিতা। কেউ কাউকে দমিয়ে রাখার চেষ্টা করবে না, কেউ কাউকে মানে শায়েস্তা করার চেষ্টা করবে না। সবাই নিজের অধিকার, যার যতটুকু অধিকার আছে সেই অধিকার নিয়ে তারা বাঁচবে, রাজনৈতিক কর্মকাণ্ড করবে। এটা আমাদের প্রত্যাশা। যদিও এই প্রত্যাশা বাংলাদেশে বাস্তবায়ন হওয়া আদৌ বোধহয় কোনোদিনই সম্ভব নয়। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।